গাড়িটা যখন বড় গেটের সামনে এসে দাঁড়ালো তখন তনয়া দেখল শেষ বিকালের সূর্য পশ্চিম আকাশে অস্ত যাচ্ছে। পেছনে কাঁচা রাস্তা বরাবর যতদূর চোখ যায় তাতে রাস্তার দুপাশে ঝোপঝাড় আর কয়েকটা বৃক্ষজাতীয় গাছ ছাড়া আর কিছুই চোখে পড়ে না। আর তার সামনে রয়েছে একটি অতি প্রাচীন দোতলা বাড়ি। তারপর তনয়া গাড়ি থেকে নেমে সামনের দিকে এগোতে লাগলো। তার সামনে একটি বড় গেট। গেটের ওপারে অনেকটা জায়গা জুড়ে একটা বেশ বড় বাগান। দীর্ঘদিনের অযত্নের ফলে সেখানে গাছের সঙ্গে আগাছাও বেশ খানিকটা জায়গা দখল করে নিয়েছে। তনয়া দুপা এগিয়ে একটা ঠেলা দিল গেটটায়। একটা দীর্ঘ ক্যাচ শব্দ করে খুলে গেল শতাব্দী প্রাচীন দরজাটা। বাগানের পথের মধ্যে দিয়ে তনয়া যখন আস্তে আস্তে এগোচ্ছে তখন উত্তরে হাওয়ায় হালকা একটু শিউরে উঠল তনয়া। একটা অদ্ভুত ভাব তার মধ্যে খেলে গেল। সামনে দোতলা ইমারত আর তার চারপাশে পরিবেশ দেখতে দেখতে কিছুটা অন্যমনস্ক হয়ে পড়েছিল তনয়া। হঠাৎ কাঁধের ওপর একটা হাতের স্পর্শ অনুভব করল সে। তারপর সে চমকে পেছন ঘুরে দেখল একজন বৃদ্ধ মানুষ কখন তার ঠিক পেছনে এসে দাঁড়িয়েছে। কেমন আছো মানু দাদু? চিনতে পারছো আমায়? আমি হলাম তনু দিদিমণি। চিনতে পেরেছো তবে? এই বৃদ্ধির নাম মানচন্দ্র ভট্টাচার্য। পুরুষাক্রমে এই বাড়ির মন্দিরে পুজো করে আসছে তাদের বংশে। তনয়ার দাদু যখন এই বাড়িতে বাস একেবারে উঠিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেন তখন এই বাড়ি রক্ষণাবেক্ষণের দায়িত্ব যান এদের বংশের উপরে। তুমি এখানে এখন, তোমার সাথে আর কে এসেছে? আমি একাই এসেছি দাদু, আর কেউ আসেনি। বৃদ্ধির চোখে বা সন্দেহের ছোঁয়া পড়ে। বাড়িতে বলে এসেছ তো? এইবারে মুশকিলে পড়ে তনয়া। আসলে বাড়িতে সে বলে এসেছে একটা ফিল্ড ওয়ার্কের কাজে যাচ্ছে 2-3 দিনের জন্য, সময় লাগবে। তনয়ার বাড়ির লোক এইসবে অভ্যস্ত, তাই কেউ কোনো রকম সন্দেহ করেইনি। কিন্তু কোনো কারণবশত একটা ক্যান্সেল হয়ে যায় কাজটা, তাই সে এসেছে আজ তার পৈতৃক ভিটায়। হ্যাঁ হ্যাঁ, বাড়িতে জানিয়েই এসেছি আজকে আর কালকের রাতটা এখানে কাটাবো বলে। কিন্তু তুমি এখানে থাকবে কি করে দিদিমণি? এখানে থাকার মতো তো কোনো ব্যবস্থা করা নেই। কিছুদিন আগে ঘর পরিষ্কার করানো হয়েছিল, এতদিনে তো তাতে ধুলোর আস্তরণ পড়ে গেছে। কারেন্টেরও ব্যবস্থা নেই। তাছাড়া আমি তো রাতে এখানে থাকি না। তাছাড়া দিনের আলো এখনো তো আছে। আলো থাকতে থাকতে একটা ঘর খুলে দাও আমায়, আর একটা ঝাঁটার ব্যবস্থা করে দাও। আমি একটু পরিষ্কার করে নিচ্ছি। আর একটা হেরিকেন আর কিছু মোমবাতি, ব্যাস। বাকিটা না হয় কাল দেখা যাবে। তাছাড়া আমার এইসব অভ্যেস আছে, আমার কোনো অসুবিধা হবে না। না না দিদিমণি, তুমি বুঝতে পারছো না। দেখো দাদু, বাবার পূর্বপুরুষেরা যে কারণেই এই বাড়ি থেকে দূরে ছিলেন সেই সমস্ত আমি বিশ্বাস করি না। তাছাড়াও আমি বাবার কাছ থেকে অনুমতি নিয়ে এসেছি। বাবার ভয়কে আমি মিথ্যে প্রমাণ করেই ছাড়ব। ঠিক আছে, আমি দেখছি সব জোগাড় যন্ত্র করা যায় কিনা, আর তারপর রাতের খাবারের ব্যবস্থা করে দিচ্ছি। তনয়া ঘর পরিষ্কার করে সমস্ত কিছু গুছিয়ে পা ধুয়ে সুস্থির হয়ে পা ঝুলিয়ে বসল ঘরের একপাশে রাখা ওই আদিকালের খাটটার ওপরে। টেবিলের ওপর মোমবাতি জ্বলছে, তার পাশে রয়েছে আরো কয়েকটি মোমবাতি এবং একটি দেশলাইয়ের বাক্স। একটা হেরিকেনেরও ব্যবস্থা করে দিয়েছে মনু দাদু, কিন্তু হেরিকেন জ্বালাতে তেমন দক্ষ নয় বলে সেটা এখনো জ্বালায়নি তনয়া। এই মোমবাতির আলোয় ঘরের পুরোটা আলোকিত হচ্ছে না বটে, তবে অদ্ভুত একটা আলো আধার মাখা রহস্যময় পরিবেশের সৃষ্টি করেছে। চারিদিক থেকে মাঝে মাঝে ভেসে আসছে নানা রাতচরা পাখির ডাক এবং ঝিঝি পোকার ডাক। এই ঝিঝি পোকার ডাক এবং রাতচরা পাখির ডাক এই রহস্যময় পরিবেশকে আরো ঘন করে তুলেছে। সময় যেন এখানেই থমকে গেছে কয়েক শতাব্দীর আগে। তবে তনয়ার মাথায় কিন্তু এখন অন্য চিন্তা চলছে। এখানে একা একা তো চলে এলাম, থাকার ব্যবস্থাও করে ফেললাম।
কিন্তু এবার কি? এই বাড়ির অতীত সম্পর্কে কিছুটা আমি শুনেছি বাবার কাছ থেকে। একবার মানু দাদুকে জিজ্ঞেস করে দেখব। উনি অনেক পুরনো লোক, হয়তো কিছু জানতে পারেন। মানু দাদু খাওয়ার ব্যবস্থা করতে গেছে। দাদু খাবার নিয়ে ফিরে আসার আগে আমি একটু ওপরটা ঘুরে দেখে আসি। তারপর তনয়া টর্চ জেলে বেশ দ্রুত পায়ে বারান্দা থেকে দোতলার সিঁড়ির দিকে এগিয়ে যায়। সিঁড়ি বেয়ে উঠে আসে দোতলার বারান্দায়। সারি সারি ঘর, প্রত্যেকটা তালা বন্ধ। শুধু একটি ঘরে একটা জানালা, উপরে দুটো পাল্লা খোলা। সে সেই দিকেই এগোতে লাগলো। তার মনে হতে লাগলো কেউ যেন তাকে লক্ষ্য করছে। তার পেছন দিয়ে একটা আবছা অবয়ব যেন ঘোরাফেরা করছে। তনয়া দ্রুততার সঙ্গে ঘাড় ঘুরিয়ে এদিক ওদিক দেখল, কিন্তু কিছুই সে দেখতে পেল না। তখন সে তার মনের ভুল ভেবে সামনের খোলা জানালার দিকে এগিয়ে গেল। ভেতরে অন্ধকারের দিকে তাকিয়ে তার অস্বস্তিটা আরেকটু বেশি হয়ে উঠল। তারপর তনয়া টর্চের আলোটা ঘরের ভেতরে ফেলে ভালো করে জায়গাটা দেখে নিল। ঘরের ভেতরে রয়েছে বেশ পুরনো আমলের আসবাবপত্র, বেশ বড়সড় একটা খাট, কাঠের আলমারি এবং একটা কাঠের বেশ বড় লম্বা ড্রেসিং টেবিল। ড্রেসিং টেবিলের সামনে রাখা একটা ছোট্ট তেপায়া টুল। ড্রেসিং টেবিলের আয়নায় কাচের উপরে ধুলোর একটা আস্তরণ পড়ে গিয়েছে। টর্চের আলোটা নিভিয়ে ফিরে আসতেই যাচ্ছিল, হঠাৎ সে অন্ধকারের মধ্যে জেগে উঠল একটা সাদা দুটো বিন্দু। ও দুটো কি? জানালার ঠিক সামনে দাঁড়িয়ে তনয়া একবার চোখের পলক ফেলতেই সাদা বিন্দু দুটো আরো কাছে এগিয়ে আসে। এবার তনয়ার কাছে ব্যাপারটা একটু স্পষ্ট হয়। ও দুটো আসলে চোখ, আলো আধারে মাখা একটা অস্পষ্ট মুখের আভাস যেন ভেসে ওঠে। কিন্তু ও দুটো কি কোনো মানুষের চোখ? পুরো চোখে কোথাও কোনো মনি নেই, পুরোটাই সাদা, আর সেই সাদা চোখ দুটো ধকধক করে জ্বলছে। ভয়ে হকচকিয়ে যায় তনয়া। দ্রুত দুপা পিছিয়ে আসতে গিয়ে তার টাল সামলাতে না পেরে পড়ে যায় এবং হাতের টর্চটা ছিটকে পড়ে বারান্দার মেঝেতে। হাতড়ে হাতড়ে টর্চটা খুঁজে তাড়াতাড়ি উঠে দাঁড়িয়ে ঘরের মধ্যে আলো ফেলল সে। কিন্তু কোথায় কি? পুরো ঘরটা তো আগের মতোই ফাঁকা। তবে যেটা একটু আগে দেখলাম আমি, সেটা কি চোখের ভুল? কিন্তু আমি যে স্পষ্ট দেখলাম মনে হলো কিছু একটা দাঁড়িয়ে ছিল সেখানে। আরো কিছু ভাবার আগে নিচ থেকে কারো পায়ের শব্দ পেল সে। তনয়া পায়ের শব্দ শোনা মাত্রই তড়িঘড়ি পা চালিয়ে সিঁড়ি দিয়ে নেমে এলো তার ঘরে। তার যাওয়ার ঠিক পরে আবার অন্ধকারে জেগে ওঠে মণিহীন সাদা চোখ দুটো। তা দিদিমণি, বাড়ির সবাই ভালো আছে তো? সবাই ভালো আছে দাদু। আচ্ছা দাদু, বাবার কাছে আমি এই বাড়ির কিছু ঘটনা শুনেছি, সেগুলো কি সব সত্যি? এখন এসব কথা রাখো দিদি ভাই। খাবারটা তুমি খেয়ে একটু রেস্ট নাও। আর হ্যাঁ শোনো, আমি আজকে রাতটা এখানেই আছি, পাশের ঘরটায়। কোনো অসুবিধা হলে আমাকে ডাক দিও। না না দাদু, তুমি বাড়ি ফিরে যেতে পারো, আমার কোনো অসুবিধা হবে না। না না, আমি থাকি, জায়গাটা তো খুব একটা ভালো নয়। ঠিক আছে। হ্যালো হ্যালো কুনাল, হ্যাঁ বলো। খুব ব্যস্ত মনে হচ্ছে। সারাদিন কেটে গেল, একটা ফোন করতে পারোনি? চিন্তা হয়তো নাকি? আর বলো না, অনেক ঘটনা ঘটে গেছে এর মধ্যে। কেন, কি হয়েছে? আরে অফিস থেকে যে কাজের জন্য যাচ্ছিলাম, সেই কাজটা হঠাৎ ক্যান্সেল হয়ে যায়। তাই ওখান থেকে আমাদের পৈতৃক ভিটে কৈলাসপুর চলে এসেছি। কৈলাসপুর? কিন্তু ওখানে তো তোমাদের যাওয়া বারণ, আমি যতদূর শুনেছি। বাড়িতে সবাই জানে তো? আরে না, বাড়িতে সবাই জানে আমি কাজের জন্য বাইরে গেছি। তুমিও প্লিজ বলো না, তাহলে বাবা খুব রাগ করবে, আর হয়তো আমাকে একা কোথাও বেরোতেই দেবে না। আচ্ছা ঠিক আছে, কিন্তু তুমি ওখানে কি করে একা থাকবে? আমি তো শুনেছি ওখানে কারেন্টের কোনো ব্যবস্থা নেই। আরে না না, আমি একা নই, মানু দাদু পাশের ঘরেই আছে। দাদু কিছু মোমবাতি আর একটা হেরিকেনের ব্যবস্থাও করে দিয়েছে, তাই কোনো অসুবিধা নেই। তুমি এত চিন্তা করো না তো,
আমি বাড়ি ফিরেই তোমার সাথে দেখা করছি। ঠিক আছে, সাবধানে থেকো। আর শোনো, সুবিধা অসুবিধা হলে আমায় ফোন করো। যা, এবার ঘুমিয়ে পড়ো। আচ্ছা ঠিক আছে, গুড নাইট। হঠাৎ একটা অস্বস্তিতে চোখ খুলল তনয়া। বাইরে থেকে একটা রাতচড়া পাখির ডাকের চাপা আওয়াজ শোনা গেল। হঠাৎই অস্তিত্বটা আরো তীব্র হলো। তার মনে হতে লাগলো ঘরের মধ্যে কেউ যেন প্রবেশ করেছে। যেই এসে থাকুক না কেন, তার উপস্থিতি খুব একটা শুভ অনুভূতি বয়ে আনছে না। তনয়া হাত বাড়িয়ে মোবাইলটা নেওয়ার চেষ্টা করলে, কিন্তু নিজের হাত থেকে এক চুলও নাড়াতে পারল না সে। যেন তার নিজের হাত তার নিজের নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। সে আবার চেষ্টা করলো, কিন্তু একবারও কোনো ফল হলো না। তনয়া এবার গলা ছেড়ে চিৎকার করতে চাইলো, কিন্তু না না, গলা দিয়ে একটা অস্পষ্ট গোঙানি ছাড়া আর কিছুই বেরোলো না। সামনে অন্ধকারের দিকে চেয়ে বুঝতে চেষ্টা করলে তনয়া ঠিক কি প্রবেশ করেছে ঘরে, কিন্তু এই অন্ধকারে কিছু স্পষ্ট দেখা যাচ্ছে না। হঠাৎই অশরীর উপস্থিতি তার খুব কাছে মনে হলো। ভয়ে বা চোখ দুটো বুঝে ফেললো তনয়া, পুরো শরীর ঘামে ভিজে চপচপ হয়ে গেছে। ঠিক এই সময় একটা ঠান্ডা ঝলক বাতাস তার মুখে ছুঁয়ে গেল। ঠিক বাতাস নয়, কারণ ঠান্ডা নিঃশ্বাস। তার মনে হলো কেউ তার মুখের উপর ঝুঁকে পড়ে এক দৃষ্টিতে তাকে লক্ষ্য করেছে। কি অস্বস্তিকর অনুভূতি! আর পাচ্ছে না। তনয়া ভয়ে চোখ খুলতে সাহস পায় না। এর থেকে কি মুক্তি নেই? একটা সময় পর সেই ঠান্ডা নিঃশ্বাসের স্পর্শ আর সে পায় না। সাহস সঞ্চার করে ধীরে ধীরে চোখ খুলে তনয়া। তাড়াতাড়ি হাত চালিয়ে মাথার পাশ থেকে মোবাইল ফোনটা নিয়ে ফ্ল্যাশ চালিয়ে দেয়। কাঁপা কাঁপা হাতে পুরো ঘরে আলোটা ঘোরায়। ঘর ফাঁকা, কোথাও কেউ নেই। তারপর সে টলমলো পায়ে বিছানা থেকে নেমে দরজা খুলে বারান্দায় গিয়ে দাঁড়ায়। কেউ তো নেই কোথাও। তাহলে সবই কি আমার মনের ভুল, নাকি ওপরের ওই ঘরটার দিকে গিয়ে একবার দেখব? এমন সময় সে একটা শব্দ শুনতে পেল, একটা সুর। খুব বিষণ্ণ মন খারাপ করা, অথচ খুব মিষ্টি একটা সুর। কে যেন গুনগুন করছে। আর সুরের উৎস দোতলার সেই ঘরটা। সেই সুরের আচ্ছন্ন করা আবেশ যেন তাকে টেনে নিয়ে যায় ওই ঘরের দিকে। তারপর সেই খোলা জানালা দিয়ে ঘরের ভেতরে মোবাইল ফ্ল্যাশের আলোটা ফেলে সে। কেউ একজন বসে আছে তার দিকে পিঠ করে, আর তার পিঠ ছাপিয়ে নামছে খোলা চুল। সে বসে গুনগুন করে গাইছে ওই বিষণ্ণ সুরটা। এবার সেই বসে থাকা নারী মূর্তিটি গুনগুন করা বন্ধ করে ঝট করে ফিরে তাকায় তনয়ার দিকে। এবার স্পষ্ট তার মুখটা দেখতে পায় তনয়া। গোটা মুখটা যেন কেউ ইচ্ছে মতো কেটেছে। সেই ক্ষতবিক্ষত বিভৎস মুখের উপর রয়েছে বিভৎস দুটো সাদা বিবর্ণ মনহীন চোখ। লাল টকটকে দুটো ঠোঁটের পাশে যেন তীক্ষ্ণ কোনো অস্ত্র দিয়ে চেরা হয়েছে। তারপর হঠাৎ হাড় হিম করে সেই মূর্তিটি হাওয়ায় মিলিয়ে গেল। কোথায় গেল সে? এবার হাতে টর্চ জ্বালিয়ে সারা ঘর দেখলো তনয়া, কিন্তু না, লাভ হয় না কিছুই। হঠাৎ সেই সুরটা ভেসে আসে তনয়ার কানে। তনয়া সুরটা শুনে বোঝার চেষ্টা করে শব্দটা আসছে কোথা থেকে। তারপর সে বুঝতে পারল সারা ঘরের দেওয়াল যেন জীবন্ত হয়ে গুনগুন করছে সেই সুরটা। বাড়তে বাড়তে সেটা বদলে যায় একটা নারী কণ্ঠের খিলখিল হাসিতে। তীব্র একটা বিদ্রুপের হাসি, যেন তনয়ের অসহায়তা দেখে বিদ্রুপ করে হাসছে কণ্ঠটি। বন্ধ করো, বন্ধ করো এই সুর, বন্ধ করো এই হাসি, আমি আর সহ্য করতে পারছি না। এমন সময় টর্চটার আলো হঠাৎ করে নিভে যায়, আর গোটা ঘরটাকে গ্রাস করে ফেলে এক রাশ অন্ধকার। না না, আর নয়, আমাকে যেমন করেই হোক এখান থেকে বেরোতেই হবে। এক দৌড়ে ঘর থেকে বেরিয়ে আসতে চাই তনয়া, কিন্তু ততক্ষণে তার অজান্তে তার পেছনের ড্রেসিং টেবিলের আয়নায় কাঁচ ভেদ করে বেরিয়ে এসেছে দুটো কালচে হাত। তনয়াকে হাত ধরে হ্যাচকা টান দেয় সেই দুটো হাত। সেই টানে তনয়ার শরীরটা আবারও গিয়ে পড়ে ঘরের ভেতরে, আর সশব্দে বন্ধ হয়ে যায় দরজাটা, আর মেঝেতে পড়ে অজ্ঞান হয়ে যায় তনয়া। জ্ঞান যখন ফেরে তখন রাত্রি শেষ হয়ে ভোরের আলো ফুটেছে। মেঝে থেকে উঠে দাঁড়ায় তনয়া। উঠে দাঁড়িয়ে গায়ে ধুলো ঝাড়তে ঝাড়তে এদিক ওদিক তাকায় সে। তার মনে হলো ঘরটায় কিছু একটা পরিবর্তন ঘটে গেছে এক রাত্রিরেই, কিন্তু সে ঠিক ধরতে পারছে না কি পরিবর্তন ঘটেছে। এবার মাথার চুল থেকে ধুলো ঝাড়তে ঝাড়তে সে আয়নার দিকে তাকায়। দেখে তার প্রতিবিম্বের কপালে ছোট্ট একটা ক্ষত দেখা যাচ্ছে। একটু রক্ত বেরিয়ে জমাট বেঁধে আছে, কিন্তু নিজের কপালে সেই জায়গায় হাত দিয়ে অবাক হয়ে যায় তনয়া। কই, তার কপালে তো এরকম কোনো ক্ষত নেই। সে আরো ভালোভাবে দেখার জন্য কপালের চুলগুলো সরিয়ে একটা
কপালে হাত দিল। সে হাত দিয়ে তার চুল সরিয়েছে ঠিকই, কিন্তু তার প্রতিবিম্বের হাতের কোনো চলন ঘটেনি। তার প্রতিবিম্ব চুপচাপ দাঁড়িয়ে আছে দুপাশে হাত রেখে। এবার তার প্রতিবিম্বের মুখে একটা হাসি ফোটে। সে ধীর পায়ে সরে যায় আয়নার সামনে থেকে দরজার দিকে, কিন্তু যেখানে দরজাটা থাকার কথা ছিল সেখানে নেই। অবাক হয়ে সে চারিদিকে তাকায়। এতক্ষণ ধরে সে ঘরের পরিবর্তনটা বোঝে। গতকাল ঘরের জিনিসগুলো যেদিকে ছিল আজ ঠিক তার উল্টো দিকে। একমাত্র আয়নাটা ছাড়া ঘরের সব জিনিস ঠিক পরিবর্তন করেছে। এ যেন আসল ঘরের অবিকল আকারের প্রতিবিম্ব। এই সব দেখে একটা ভয়ের চিৎকার বের হতে থাকলো তনয়ের গলা দিয়ে। কেউ কি শুনতে পারছো? কেউ কি শুনতে পারছে আমার এই চিৎকার? এই নিঃসঙ্গ প্রতিবিম্ব পুরীতে কেউ কি শুনবে আমার এই চিৎকার?